এখনকার যা জগৎ রয়েছে, মধ্যবিত্তদের জন্য কত টাকা সাম অ্যাসিওর্ডের মেডিক্লেম রেকমেন্ডেড? আজকে এক দিনে আমাদের ভারতবর্ষে কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যা বা কিডনিজনিত রোগের সংখ্যা বা হার্ট রিলেটেড সংখ্যাটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়ছে। তখন কিন্তু শুধুমাত্র 5 লাখ বা 10 লাখের সাম ইনশিওরটা তার কাছে যথেষ্ট মনে নাও হতে পারে, একদমই নট এনাফ। যার জন্য আমরা এমন পলিসি এখন তাদের অ্যাডভাইস করি যেখানে আনলিমিটেড বেনিফিট ইনক্লুড করা থাকে। এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে এই যে সাম ইনসিওর যে অ্যামাউন্টটা থাকে, সেটার সাথে তো বহু মেডিক্লেম কোম্পানির এরম থাকে যে তার 10% অবধি যে রুম রেন্টের জন্য অ্যালট। হ্যাঁ, তো মোটামুটি এখনকার যা জগৎ রয়েছে, মধ্যবিত্তদের জন্য কত টাকা সাম অ্যাসিওর্ডের মেডিক্লেম রেকমেন্ডেড? 10 lakhs থেকেই আমরা সাজেস্ট করছি, বিকজ এখন অ্যাভারেজ বিল ভ্যালুই 2.5-3 লাখ টাকা হয়ে গেছে। সেটা মিনিমাম কিছু, আপনি জ্বর সর্দি কাশি হলো 3-4 দিন হসপিটালে রেখে দেবে, 2.5-3 লাখ টাকা বিল হবেই। কিন্তু এটাই যদি কিছু মেজর হয় তো বেসিক আমাদের 10 lakhsটা একটা কভারেজ দিতে পারে, সাস্টেনেবল কভারেজ। আর সেটার উপরে আমরা এই যে নন মেডিকেল আইটেমসগুলো নিয়ে কথা হচ্ছে, এবার আমরা কোন রুমে থাকছি সেটার ওপরেও কিন্তু নন মেডিকেল আইটেমসটা ডিপেন্ড করে, তার কতটা বিল আসছে। ডরমেটরির জন্য একটা, সিঙ্গেল প্রাইভেটের জন্য আলাদা। ইন জেনারেল কি এটা হয় যে যদি আমি আমার ক্যাটাগরির ওপরের রুমে থাকি, সেক্ষেত্রে ওই রেশিওতে আমার যে বাকি যে মেডিকেল এক্সপেন্স আছে সেটাও মাইনাস করে দেওয়া হয়? হ্যাঁ, ওগুলো বাড়তে থাকে। ধরুন আপনি 5,000 টাকার রুম রেন্টে থাকলে নন মেডিকেল আইটেমের যে প্রাইসগুলো আসবে, আপনি 10,000-এর রুমে থাকলে প্রপোর্শনেটলি সেই প্রাইসটাও বাড়তে থাকে। তখন ওই ক্লেমটা তো পাওয়া যায় না, তখন তো অসুবিধা হয়। অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, যদি এনাফ সাম অ্যাসিওর্ড আমাদের কাছে থাকে তাও তবেই পাওয়া যাবে। অ্যাডিকুয়েট, এই জন্যই আমরা বলি ক্লায়েন্টদের যে একটা অ্যাডিকুয়েট সাম ইনশিওর নিয়ে রাখা উচিত। অনেকেই বলে 5 লাখের বেশি দরকার হয় কৌশিকবাবু। আমরা দেখুন, আজকের ডেটে দরকার হয়, ভগবান করুন আপনার কোনোদিন প্রয়োজন না হোক। একদমই তাই। আমরা প্রত্যেকেই চাই যে আপনার কোনোদিন মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা না হোক আপনার জীবনে বা আপনার পরিবারের কারোর। কিন্তু এভাবে তো আমরা ভাবতে পারি ঠিকই, কিন্তু বাস্তবটা তো অন্য কথা বলে। যখন সত্যি সত্যি প্রয়োজন হয় তখন তাকে 5 বা 10 লাখে বেঁধে রাখাটা কিন্তু আমার আপনার কারোর পক্ষে সম্ভব নয়। কোথায় হবে? কারণ আজকে আমরা দেখি একটা, এই প্রসঙ্গে আমি আরেকটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরুন আজকে এক দিনে আমাদের ভারতবর্ষে কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যা বা কিডনিজনিত রোগের সংখ্যা বা হার্ট রিলেটেড বা ব্রেন রিলেটেড রোগের সংখ্যাটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়ছে। রিপোর্টগুলো খেয়াল করলেই আমাদের কাছে রিপোর্টগুলো আসে প্রতিনিয়ত, আমরা দেখছি সংখ্যাটা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাতে একজন ক্যান্সার পেশেন্ট, এবং আমার ক্লায়েন্টদের মধ্যেও বহু মানুষকে আমি দেখেছি যে তাদের তো রেকারিং ট্রিটমেন্টের প্রয়োজন হয়। ধরুন 1 বছরের মধ্যে সে প্রথম হসপিটালাইজড হলো, তারপরে আরও কিছু কেমো, রেডিয়েশন, এই জাতীয় সমস্যাগুলো, মানে এই জাতীয় ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি হয়। সেই অনুযায়ী ডাক্তারবাবুরা সেই পেশেন্টগুলোকে ট্রিট করতে শুরু করেন। তখন কিন্তু বারবার তাকে হসপিটালাইজড হতে হয়। তখন কিন্তু শুধুমাত্র 5 লাখ বা 10 লাখের সাম ইনশিওরটা তার কাছে যথেষ্ট মনে নাও হতে পারে, একদমই নট এনাফ। যার জন্য আমরা এমন পলিসি এখন ক্লায়েন্টদের আমরা সাজেস্ট করি বা আমরা তাদের অ্যাডভাইস করি যেখানে আনলিমিটেড অটো রিচার্জ বেনিফিট ইনক্লুড করা থাকে। মানে ধরুন আপনি একটা 10 লাখের পলিসি নিলেন, কোনো একটা সার্টেন পলিসি ইয়ারে কোনো একটা মানুষের 20 বা 25 লাখ বা 30 লাখের প্রয়োজনীয়তাও হতে পারে। তখন ওই মানে বারবার হসপিটালে যেতে আসতে হচ্ছে, তখন ওই রেস্টোরেশন বেনিফিটটা তখন কাজে সেই লাগে। রেস্টোরেশন বেনিফিটটা কিন্তু ভীষণভাবে কাজে আসে, এই অটোমেটিক রিচার্জ বেনিফিট যেটা অটো রেস্টোরেশন। আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে যে
অনেকের এই ধারণাটাও আছে যে আমি মেডিক্লেমটা কম টাকার করব, তার সাথে কোনো ইন্স্যুরেন্স পলিসির সাথে ক্রিটিক্যাল ইলনেস যে পলিসিগুলো হয় বা হার্ট লাংয়ের জন্য আলাদা করে এখন বিভিন্ন পলিসি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির এসছে, সেইগুলো বা হার্ট অ্যান্ড ক্যান্সার এসছে, সেইগুলোর জন্য ডিফারেন্ট একটা ইন্স্যুরেন্স করে রাখবো। এই প্ল্যানটা কতটা ঠিক কতটা ভুল? এখন এই মুহূর্তে যে নতুন ইন্স্যুরেন্স প্ল্যানগুলো, হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলো আসছে না, এই প্ল্যানগুলোতে সমস্ত কিছুটাই কিন্তু ইনক্লুড করা থাকে। আলাদা করে কিন্তু আপনাকে ক্যান্সারের জন্য আলাদা পলিসি, কিডনি ডিজিজের জন্য আলাদা পলিসি, ব্রেন বা হার্ট রিলেটেড কোনো ইস্যুর জন্য আলাদা পলিসি নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার কাছে যদি একটা অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স কভারেজ থাকে, তাহলে কিন্তু সবটাই কিন্তু তার মধ্যে চলে আসে। একটু আগে যেটা বললাম আমি আপনাকে, যে আনলিমিটেড অটো রেস্টোরেশনের যে বেনিফিটটা থাকে, সেটা কিন্তু ইকুয়ালি সবার উপরেই কিন্তু কাজ করে। ধরুন একটা মানুষ, আমি আপনাকে বলি, একটা মানুষ একটা পলিসি নিলেন, পলিসি নেওয়ার 2 মাস পরে তার করোনা হলো, হসপিটালাইজড হলেন, চিকিৎসা করে তিনি চলে এলেন, সেখানে ধরুন 5 লাখ বিল হলো। বাড়ি আসার পর কিছুদিন পরে তার পরিবারের অন্য কারোর ডেঙ্গু হলো, হসপিটালাইজড হলেন, চিকিৎসা করলেন, সেখানেও 5 লাখ বিল হলো, চলে এলেন। সেই বছরই, সেই পলিসি ইয়ারের মধ্যেই সেই পরিবারের অন্য কারোর অন্য কোনো সমস্যা হলো, সেখানে 10 লাখ প্রয়োজন হলো, তিনি ট্রিটমেন্ট করলেন, বেরিয়ে এলেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আগে ছিল না। এই আনলিমিটেড অটো রেস্টোরেশনটা খুব বেশি দিনের কনসেপ্ট নয়। যারা পুরনো দিনের পলিসি নিয়ে একদমই নয়, হ্যাঁ। এখনো যারা পুরনো দিনের পলিসিগুলো নিয়ে বসে আছেন, তাদের জন্য কিন্তু আপনার এই ইনফরমেশনটা খুব কাজে দেবে, যে পলিসির নতুন যে পলিসি স্ট্রাকচার এসছে হেলথ ইন্স্যুরেন্সে, সেগুলো কিন্তু অনেক ওয়াইড কভারেজ দিচ্ছে। না, এইখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, যেহেতু পুরোনো দিনের কথা হলো, যে ধরুন যার পুরোনো দিনের পলিসি আছে, ধরুন আমি এখানে একদমই রিকমেন্ড করছি না, বাট আমি একটা জাস্ট উদাহরণের জন্য তুলছি, যে ধরুন আমি একটা কেয়ার ইন্স্যুরেন্সে পুরোনো দিনে পলিসি করেছি, যে পলিসিতে আমার এই আনলিমিটেড অটো রেস্টোরেশন বা এগুলো ছিল না। একটা তো হয় পোর্ট, আমি একটা কোম্পানি ছেড়ে আর একটা কোম্পানিতে চলে গেছি, আর এটা কি সম্ভব যে আমি ওই কোম্পানিতেই অন্য একটা স্কিমে ছিলাম, 5 বছর বাদে সেখান থেকে চেঞ্জ করে অন্য একটা স্কিমের পলিসিতে আসছি? একদম সম্ভব। সেটা কি তখন পোর্ট হিসাবে ট্রিট করা হয়, বা পলিসি চেঞ্জটা একই কোম্পানির মধ্যে কিভাবে তখন হয়? দেখুন, এটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশন। আমরা আমাদের ভাষায় এটাকে মাইগ্রেশন অফ পলিসি বলি। ধরুন আপনি এমন একটা পলিসিতে ছিলেন 5 বছর আগে, হয়তো যে কোনো একটা এক্স কোম্পানিতে, আপনি সেই কোম্পানিরই আরও ভালো প্রোডাক্ট এসছে, তো একটা সাধারণ মানুষ হিসাবে চাইতেই পারে যে ভাই আমি তো ওই প্রোডাক্টটাতে ছিলাম, আমি তো দেখছি এই প্রোডাক্টটার, বা আমি ধরুন তাকে অ্যাডভাইস করলাম আমার ক্লায়েন্টদের, যে দেখুন এই প্রোডাক্টে আপনি ছিলেন, এই প্রোডাক্টের এই বেনিফিট ছিল, আপনি যদি এই প্রোডাক্টে আসতে চান, আপনার বেনিফিটগুলো এভাবে এনহ্যান্স হতে থাকবে, বা আপনি এই বেনিফিটগুলো নতুন করে পেতে থাকবেন। তখন তাকে আমরা ইজিলি সেখানে আনতে পারি, প্রোভাইডেড তার কোনো মেজর অপারেশন বা মেজর ইলনেস না থাকে। যদি সেটা হয়ে গিয়ে থাকে, আনাটা একটু কষ্টকর। আর আরেকটা কোয়েশ্চেন থাকে, যারা ওই অ্যাবাভ 60 20% কোপেমেন্ট থাকে আগের পলিসিগুলোতে। আচ্ছা, এখানে আরেকটাও প্রশ্ন আসছে, যে অবশ্য আমাদের আলোচনা হলো যে অ্যাবভ 60-তে এখন অনেকেই বিভিন্ন মানে যারা বয়স্ক মানুষ তাদের মেডিক্লেমে আসা উচিত। আমি এটাও জিজ্ঞেস করছি যে বয়স্ক মানুষের ক্ষেত্রে যদি কিছু কিছু রোগ থাকে, সেটা নিয়ে কি আসা সম্ভব? মানে ডায়াবেটিস হোক বা কারোর হয়তো স্টেন বসেছে, সেগুলো নিয়ে কি এখন মেডিক্লেম শুরু সম্ভব? হ্যাঁ, পসিবল, কিন্তু স্টেন্ট হয়ে গেছে, ডায়াবেটিসের উপরে ডিপেন্ড করে সে ইনসুলিন নেয় কিনা। ওকে, ইনসুলিন নিলে হবে না? না, সেটাও হবে, কিন্তু বয়স্কদের যদি কোনো প্রবলেম থাকে, সেটা 80-20-র কোপেমেন্টে চলে আসে, মানে 80% কোম্পানি দেবে, 20% ক্লায়েন্টকে দিতে হবে। 80-20-র যে রেশিওটার কথা ও বলছে, সেটা হচ্ছে যে মেজর ইলনেসের ক্ষেত্রে, সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েডের জন্য নয়। ধরুন কারো একটা স্টেন্ট বসে গেছে অলরেডি, অথবা তিনি ইনসুলিন নিচ্ছেন, সেক্ষেত্রে তার রোগের যে ইন্টেন্সিটি যেটা, সেটাকে আন্ডাররাইটার বিচার করবেন,
যে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডাররাইটার আছেন, যাকে আমরা প্রপোজালটা দিচ্ছি আর কি, তিনি ডিসাইড করবেন যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে আমরা কোন প্ল্যানে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি। সেক্ষেত্রে এমনও দেখা গেছে যে হয়তো তার সুগার, প্রেশার, থাইরয়েড আছে, তাকে কিন্তু উইদাউট কোপেমেন্টে কিন্তু কোম্পানি অ্যাকসেপ্ট করেছে। এবার ধরুন যেটাও বলল, ক্রনিক যদি কিছু না থাকে তাকে কিন্তু আমরা নর্মাল পলিসিতে ইনক্লুড করতে পারি, তার বয়স যাই হোক না কেন। আমি দেখেছি 76 বছর বয়সের মানুষেরও কিন্তু আমি হেলথ ইন্স্যুরেন্স করেছি, যার কিন্তু শুধুই সামান্য একটা হাইপার টেনশন বা প্রেশারের ওষুধ তিনি খান, আর কিচ্ছু খান না। সেখানে তাকে কিন্তু- 60 অ্যাবাভ কোপেমেন্টটাও থাকে না। অনেক কোম্পানিতে থাকে না কি 60 অ্যাবাভ হয়ে গেলে 80-20 কোপেমেন্টটা থাকবে, সেটা থাকে না। অর্থাৎ সঠিকভাবে প্ল্যান করলে এখনো হেলথ ইন্স্যুরেন্সের সেটাই আসার বলছি। অপশন প্রচুর। প্রচুর। সেটা আপনার অ্যাডভাইজারই আপনাকে সবচেয়ে ভালো ইচ্ছা থাকলে উপায় হয়, শুধু ইচ্ছা থাকতে হবে আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করব। করব। আমি এবার হেলথ ইন্স্যুরেন্স থেকে বেরোচ্ছি, সেটা হচ্ছে আর একটা খুব মানে বহু চর্চিত, মানে বলিউড ফিল্মের পর যদি এখন ভারতবর্ষের মার্কেটে খুব বেশি হিট কিছু হয়ে থাকে, দ্যাট ইজ আ মিউচুয়াল মিউচুয়াল ফান্ড। ফান্ড। চর্চিত, সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে সর্বত্র। আপনি ফার্স্টে আমাকে বলুন যে এই মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে ক্লায়েন্টরা কতটা এটার মাধ্যমে অ্যাসেট ক্রিয়েট করতে পেরেছেন? আর 2 নম্বর কথা, ডিসিপ্লিন ওয়েতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এসআইপি ছাড়াও আর কি কি অপশন মার্কেটে অ্যাভেলেবেল আছে? সম্পদ সৃষ্টির অনেক পথ আছে, হুম তার অন্যতম পথ হচ্ছে মিউচুয়াল ফান্ড। হুম দিস ইজ নট দ্য অনলি ওয়ে অফ ক্রিয়েটিং ওয়েলথ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জেনারেলি দুটো পথ। এক হচ্ছে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে আপনি দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে সেটা মিউচুয়াল ফান্ডে যাচ্ছে। আরেকটা হতে পারে আপনি লামসাম কিছু টাকা আপনার কোনো সূত্রে আপনার কাছে এসছে, বা আপনি অনেক দিন ধরে সেটাকে জমিয়েছেন যে কোনোভাবে, সেটা ব্যাংক এফডির মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি জমিয়েছেন, এবার আপনি চাইছেন ওটাকে আপনি আরেকটু ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে। এই দুটো রাস্তা জেনারেলি, বা আপনি আগে ব্যাংকে জমাতেন, এখন শুনেছেন এখন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল আছে, ফান্ডে ভালো রিটার্ন হয় বা ভালো রিটার্ন আপনি এবার দিচ্ছে, আসতে চান। আপনি এবার এখানে আসতে চান। এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লায়েন্টের আগে আমরা রিস্ক অ্যাপিটাইট ক্যালকুলেশন করি। ওকে। এবার আপনি বলবেন রিস্ক অ্যাপিটাইট কি ভাই? রিস্ক অ্যাপিটাইট হচ্ছে, দেখুন আমি যে একটু আগে প্রথমে আমরা কথা বলার শুরুতেই বলেছিলাম না যে প্রতিটা মানুষ কিন্তু তার চিন্তা ভাবনায় চরিত্রগতভাবে আলাদা। তাহলে প্রতিটা মানুষের রিস্ক অ্যাপিটাইটও কিন্তু আলাদা। তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার ইনভেস্টমেন্টটাকে তিনি কোথায় দেখতে চাইছেন আজ থেকে 10 বছর পরে, বা কতদিন তিনি এই ইনভেস্টমেন্টটাকে রিটেইন করতে চাইছেন, মানে ধরে রাখতে চাইছেন, এই অনেকগুলো ফ্যাক্টরের উপরে আপনার এই ওয়েলথ ক্রিয়েশনটা কতটা হবে, কত দিন ধরে হবে, সেটা কিন্তু নির্ভর করে। প্রথমে আমি একটা যে অনেকে এসে আমাদের জিজ্ঞেস করেন, আমার অফিসে আসেন বা এসে জিজ্ঞেস করেন, শুভ আমার এই টাকাটা কতদিনে ডবল হবে? একদম শুরুর প্রশ্নই এটা শুরুর হয়। প্রশ্নটাই এটা, একদম খুব কমন কোশ্চেন এটা। আমি তাদের বলি, দেখুন কত দিনে ডবল হবে এমনটা ওভাবে বলা যায় না, তবে আপনার ইনভেস্টমেন্টের হরাইজন বা আপনি কতদিন ধরে আপনি সেটা ইনভেস্ট করছেন আর কত তাড়াতাড়ি শুরু করছেন, তার উপরে নির্ভর করে আপনি কতটা সম্পদ আপনি একটা সার্টেন টাইমের মধ্যে আপনি সৃষ্টি করতে পারবেন বা আপনার হাতে আসতে পারে। যেমন ধরুন একটি সদ্য চাকরি পাওয়া যুবক বা যুবতী, তিনি মাসে 5,000 টাকা এসআইপি করে 40 বছর বয়সে যেখানে পৌঁছতে পারবেন, মানে 15 বছরে যেখানে পৌঁছতে পারবেন, 35 বছরে একটা মানুষ 15,000 টাকার এসআইপি করেও সেখানে পৌঁছতে পারবেন না। ফ্যাক্ট। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে শুধু টাকা দিলেই যে আপনি টাকার রিটার্নকে এনহ্যান্স করাতে পারবেন বা সেখান থেকে রিটার্ন জেনারেট করাতে পারবেন, এমন সিওরিটি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। সিওরিটি একটাই, সময় দিন এবং ডিসিপ্লিনড ওয়েতে সেভিংস করুন। এই সিওরিটি যদি আপনি দিতে পারেন,
আপনাকে আমি ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবোই, এই গ্যারান্টি আমি আপনাকে এই দিতে পারি। সিকিউরিটিটা আপনার। এবার আমি এখানে জিজ্ঞেস করছি, আপনার সাথে কথা হচ্ছিল যে এসআইপি ছাড়া, এসআইপির তো একটা ডিসিপ্লিন আছে যে আমি মাসে মাসে এত তারিখে এতটা করে জমা দেবো। এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এসআইপিটা যারা চাকরিজীবী তাদের জন্য খুব ইজি। তার কারণ হচ্ছে যে আমার মাসের একটা নির্দিষ্ট সময় আমি মাইনেটা পাই, তার 3-4 দিন বাদে আমি আমার এসআইপি টাকাটা দিয়ে দিই, রাইট? ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের টাকা আসার একটা মোটামুটি মান্থলি একটা হয়তো হিসাব আছে, কিন্তু দিনের দৈনিক হিসাবটা নেই, তাদের জন্য আর কি কি অপশন খোলা আছে? আমরা আমাদের চারপাশে যে ধরনের ব্যবসায়ীদের দেখি, তাদের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী আছেন যারা সিজনাল বিজনেস করেন। যেমন ধরুন জামা কাপড়ের ব্যবসা যারা করেন, একদম। পুজোর সময় এবং বৈশাখ মাস, হুম। নতুন বছর, বাঙালির নতুন বছর, বা ফুডের ক্ষেত্রে যারা আছে, বা ফুডের ক্ষেত্রে যারা, ধরুন বহু মানুষ আমার কাছে আসেন যারা ধরুন পুজোর সিজনটা যখন শেষ হচ্ছে, তাদের কাছে একটা কিছু এক্সেস অ্যামাউন্ট তাদের হাতে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। তারা আমাকে বলছেন, কৌশিকবাবু এটাকে আমি কি করে, আপনি আপনার মতন করে এটাকে কিভাবে ইনভেস্ট করলে আপনি একটু ভালো রিটার্ন পেতে পারি। তাদের ক্ষেত্রে তখন আমি কি করি, আমি বলি আপনি কতটা কন্ট্রিবিউট করতে পারবেন এই মুহূর্তে। তিনি হয়তো একটা টাকার অঙ্ক বললেন, তো সেই টাকাটাকে আমি তার কাছ থেকে নিয়ে আমাদের কিছু ডেট ওরিয়েন্টেড ফান্ড আছেন যেখানে রিস্ক একেবারেই নেই বললে চলে, সেই ধরনের কোনো ফান্ডে আমরা সেই টাকাটাকে পার্ক করে তাকে, ওই যে তিনি বলেছেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, কিন্তু মাসে মাসে তো আপনাকে আমি টাকা দিতে পারবো কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না, আপনি এটার মধ্যেই আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিন যে এই টাকাটাই যেন মিউচুয়াল ফান্ডে। এবার কি হয়, ধরুন ওই যে টাকাটা আমরা নিলাম, টাকাটা যদি একবারে আমি মিউচুয়াল ফান্ডে দিয়ে দিই, কোনো একটা ফান্ডে যদি আমি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে দিই, তখন সেই মানুষটার ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে সেটা অসামঞ্জস্যপূর্ণ হলেও হতে পারে। তিনি হয়তো ততটা ঝুঁকি নিতে চাইছেন না। আবার কেউ আছেন, হ্যাঁ আপনি দিয়ে দিন, 10 বছরে কিছু একটা হবে তো, হ্যাঁ নিশ্চয়ই হবে, তাহলে আপনি দিয়ে দিন। কিন্তু সব মানুষের মানসিকতা এভাবে থাকে না। ওই যে প্রথমেই বললাম, রিস্ক অ্যাপিটাইট জাজ করা। তো তার সাথে কথা বলে আমি বুঝি যে এই মানুষটা কতটা রিস্ক নিতে পারেন, কতটা তার পক্ষে নেওয়া সম্ভব, তার অন্যান্য কোনো ক্ষেত্রকে কোনোরকমভাবে হ্যাম্পার না করে। তখন সেই জিনিসগুলো আমরা সেভাবে বুঝে তাকে তখন ডেলি এসটিপি অথবা উইকলি এসটিপি অথবা মান্থলি এসটিপি অথবা ফোর্টনাইটলি এসটিপি এই এসআইপির মতো, হ্যাঁ এসআইপির মতো করে আপনি এটা আগে বোঝান। আমি সেই টেস্টটাই দিতে চাই, হ্যাঁ, যে টেস্টটা উনি এসআইপি করলে পেতেন।